কবিতা কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে আমরা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত কবি মাইকেল মধুসূদন দত্তের পরিচিতিটি জেনে নেই। এবারে আমরা কপোতাক্ষ নদ কবিতার পাঠ এবং পাঠ শেষে কবিতার শব্দার্থ ও সংক্ষিপ্ত বিশ্লেষণে অগ্রসর হব। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কিহে হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে সখে, সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। পুরো কবিতাটি পাঠের পর আমরা এর শব্দার্থ এবং সংক্ষিপ্ত বিশ্লেষণে অগ্রসর হলে প্রথমেই আমরা যে শব্দটি দিয়ে কবিতাটি শুরু, সতত, এবং বারবার এই শব্দটি কবিতায় এসেছে। সতত অর্থ সর্বদা। শুরুতেই কবি বলেছেন সতত হে নদ তুমি পরমোর মনে। আমরা জানি যে এই কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে, এবং সেখান থেকে তিনি কপোতাক্ষকে স্মরণ করছেন, এবং সেই স্মরণের শুরুটাই তিনি এখানে তুলে ধরেছেন প্রথম লাইনে, যে সর্বদা হে কপোতাক্ষ নদ। হে নদ অর্থ তিনি কপোতাক্ষ নদকে সম্বোধন করেছেন, যে সর্বদা হে কপোতাক্ষ নদ তুমি আমার মনে পড়ছ, আমার মনে দেখা দিচ্ছ, আমার মনে উপস্থিত থাকছ। এর পরের লাইনেই বলছেন সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। বিরলে শব্দের অর্থ নির্জনে বা নিরালায়। সর্বদা তোমার কথা আমি ভাবছি প্রবাসের এই নির্জনে বসে, এই নিরালায় বসে। তার কপোতাক্ষকে স্মরণ করা এবং কপোতাক্ষকে ভাবার এই বিষয়টিকে উপমা হিসেবে তিনি তুলে ধরেছেন রাত্রির স্বপ্নের কথা। এবং তৃতীয় লাইনে আমরা পাই সেই প্রসঙ্গটি। তিনি বলছেন সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। অর্থাৎ সর্বদা মানুষ যেমন রাতে স্বপ্নের মধ্যে শোনে মায়া মন্ত্রধ্বনি। মায়া মন্ত্রধ্বনি বলতে তিনি বুঝিয়েছেন যে মায়াময় বা অলৌকিক যে স্বপ্নের মধ্যে যে ঘটনা বা যে বাক্য বা যে সংলাপ মানুষ শুনে থাকে, সেই বিষয়টিকে তিনি তুলনা করছেন যে আমার কানে তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। ঠিক মানুষ যেমন রাতে স্বপ্নের মধ্যে একটা মিথ্যা কাল্পনিক কোনো বিষয়কে দেখে এবং শুনে তার মনকে শান্ত করে, ঠিক তেমনিভাবে শৈশবে তোমার যে বয়ে যাওয়ার কল্লোল, যে কলকল রব আমি শুনেছি, ধ্বনি আমি শুনেছি, সেটা যেন আমার কানে এখনো জেগে আছে, এবং আমি অবচেতনে আমার সেই শ্রবণকে দিয়ে আমার মনকে আমি সান্ত্বনা দেই। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। অর্থাৎ আমার মনের যে তৃষ্ণা, মনের যে অভাব, সেটাকে আমি দূর করি। এই অর্থেই জুড়াই বলেছেন, যে আমি সেই আমার কর্ণকুহরে জাগ্রত অবচেতন মনের সেই ধ্বনি দিয়ে আমি আমার মনটাকে শান্ত করি, নিবৃত করি। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আমার ভেতরে যে তৃষ্ণা, স্নেহের যে আকাঙ্ক্ষা, ভালোবাসার যে আকাঙ্ক্ষা, সেটা অন্য কোনো নদীর দ্বারা মেটা সম্ভব নয়। তিনি যেখানে অবস্থান করছিলেন সেখানে হয়তো আরো অনেক নদী আছে, কিন্তু তার সাথে তো কবির স্নেহের এবং ভালোবাসার কোনো সম্পর্ক নেই, যেটা আছে কপোতাক্ষের সাথে। সেই জন্যই তিনি বলছেন
এবং প্রশ্ন রেখে বলছেন যে আমার স্নেহের এই তৃষ্ণা অন্য কোনো নদীর জলে মেটা সম্ভব নয়, মেটা সম্ভব শুধু হে কপোতক্ষ তোমার জলে। এবং এর শেষ লাইনটি এই অষ্টকের অষ্টম লাইনটিতে তিনি এসে বলছেন দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। অর্থাৎ তিনি বলছেন যে আমার জন্মভূমির বুকে তুমি মাতৃ দুগ্ধের মতো প্রবাহিত। এখানে তিনি কপোতাক্ষ যেন তিনি তার সহোদর রূপে কল্পনা করেছেন যে আমার জন্মভূমির স্তনে তুমি প্রবাহিত হচ্ছ, আর তোমার সেই বাড়িধারায় আমরা আমাদের জীবনকে সঞ্জীবিত করেছি, উজ্জীবিত করেছি। এইভাবে তিনি কপোতাক্ষের সঙ্গে তার জন্মান্তরের যে সম্পর্ক, যে স্নেহের যে সম্পর্ক, ভালোবাসার যে সম্পর্ক, সেটিকে তিনি প্রকাশ করেছেন কবিতার এই অষ্টকে, অর্থাৎ প্রথম অনুচ্ছেদে। এবার ষষ্ঠকের দিকে আমরা যাই। এরপরে ষষ্ঠকের প্রথম লাইনেই আমরা দেখি তিনি আক্ষেপ করে বলেছেন আর কি হবে দেখা, অর্থাৎ কপোতাক্ষের সঙ্গে আর তার দেখা হবে কিনা, দেশের মাটিতে আর তার ফিরে আসা হবে কিনা, এই সংশয়, এই আক্ষেপ এবং এই হতাশাই ফুটে উঠেছে প্রথম এই প্রশ্নে, এই বাক্যে। তারপর তিনি বলেছেন যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। এখানে কপোতাক্ষের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছেন কবি, যে যতদিন যাবে আমি জানি হে কপোতাক্ষ তুমি প্রবাহিত হবে, কারণ তুমি অত্যন্ত সুশৃঙ্খল। আরও সুশৃঙ্খল এবং অনুগত রূপ প্রকাশ পেয়েছে এর পরের লাইনে। তিনি বলেছেন প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি, অর্থাৎ তুমি নিরীহ শান্ত প্রজারূপে রাজা সাগরকে তোমার বক্ষের যে বাড়িধারা, বাড়ি অর্থ পানি বা জলধারা, সেই পানি তুমি কর স্বরূপ দিয়ে গেছো এবং দিয়ে যাচ্ছ, এটা আমি জানি, আমি অনুভব করি। তুমি এমনই অনুগত, শান্ত এবং সুশৃঙ্খল। কাজেই তোমার কাছে আমার এই মিনতি, মিনতি মানে অনুরোধ, তোমার কাছে আমার এই অনুরোধ, তুমি গাবে বঙ্গজ জনের কানে। গাবে মানে গাইবে, বঙ্গজ জনের কানে মানে বাংলার মানুষের কানে, শখে মানে বন্ধু। এখানে তিনি কপোতাক্ষকে বন্ধুরূপে সম্বোধন করেছেন এবং বলেছেন যে বাংলার মানুষের কানে তুমি এই কথা পৌঁছে দিবে সখারিতে নাম তার, অর্থাৎ বন্ধুর মতোই সে তোমার একজন। এ প্রবাসে মজি প্রেম ভাবে, এই পরবাসে পরদেশে মজি মানে মগ্ন হয়ে আছে গভীর প্রেমে, এবং যে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, এবং সে তোমার নাম স্মরণ করছে, লইছে মানে স্মরণ করছে তোমার নাম বঙ্গের সঙ্গীতে, অর্থাৎ বাংলা ভাষায়। তিনি কপোতাক্ষের মধ্য দিয়ে এই সংবাদটি স্বদেশের মানুষের কাছেও পৌঁছে দিতে চেয়েছেন যে তিনি এখন বাংলা ভাষায় কাব্যচর্চা করছেন, বাংলার প্রতি তার যে গভীর অনুরাগ সেটি তিনি প্রকাশ করছেন, এবং বাংলার একটি ক্ষুদ্র নদী কপোতাক্ষকে তিনি গভীরভাবে স্মরণ করছেন, ভালোবাসছেন এবং তার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করছেন। এভাবেই কপোতাক্ষ ঘিরে কবির গভীর স্মৃতিকাতরতা, দেশপ্রেম এবং স্বদেশের প্রতি তার আত্মিক ভালোবাসাই প্রকাশ পেয়েছে এই কবিতায়।